ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে আবার আমরা বিহার জিকে নিয়ে ভিডিও নিয়ে চলে এসেছি। বিহার জিকে যে ভিডিওগুলো শুরু করেছিলাম আমরা, তার আজকে 7তম পার্ট। যারা প্রথম থেকে দেখোনি অবশ্যই দেখো, যদি তোমার কাছে 4.0 টার্গেট থাকে। আমরা দেখেছি অলরেডি 3.0-র ফাইনাল অ্যান্সার কি দিয়ে দিয়েছে, এর মানে বিপিএসসি অ্যাক্টিভ হয়ে গেছে। অতএব তোমরা শুরু করে দাও, এখনও যদি শুরু না করো শুরু করে দাও, না হলে আর চান্স পাবে না, শুধু পরীক্ষা দেওয়াই হবে, চাকরি আর পাবে না। তার জন্য এখন থেকেই তোমাকে প্রিপারেশান নিতে হবে। যেমন আমি বিহার জিকের উপর এই 7টা পাঠ করলাম, ইতিহাস ভূগোল যে আমরা সায়েন্স যেগুলো সিরিজ করেছি সেগুলো তোমাকে দেখতে হবে, তাহলেই তোমরা পারবে। অতএব যেমন তোমরা দেখতেই পাচ্ছ, কিছু আমি থাম্বনেলেই দিয়ে দিয়েছি কোশ্চেনগুলো কি আছে। যেমন হু ওয়াজ দ্য শ্রী নরসিংহ নারায়ণ, কে ছিল, তারপরে জগৎ নারায়ণ লালকে কোন জেলে পাঠানো হয়েছিল, বিহার কেশরী কাকে বলা হয়। এগুলো কত ইম্পর্ট্যান্ট কোশ্চেন, ঠিক আছে। এগুলো যেখানে আমাদের জিকের যে 7 নাম্বার থাকে না, জিকে স্ট্যাটিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, সেই জায়গা থেকে এই জায়গা কোশ্চেনগুলো দেয়, ঠিক আছে। তো বিপিএসসির যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলোকে ওরা দেয়। অতএব সেই সিরিজটা আমরা শুরু করেছি, এর আগে আমরা দেখেছিলাম 6 নাম্বার পার্টেও দেখেছিলাম, ঠিক ওই রকম কোশ্চেনগুলো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আবার আজকে আমরা 50টা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট। তো যারা একদম ভিডিওটা গোড়া থেকে দেখো তাহলেই বুঝতে পারবে, না হলে কিছুই বুঝতে পারবে না। এবার দেখো, যেমন শুরু করি আমরা। তো প্রথম থেকে দেখো, প্রথম কোশ্চেন এটা হচ্ছে 51। কেন? কারণটা হচ্ছে আমি 50 যেটা 6 নম্বর পার্ট, সেই 6 নম্বর পার্টে আমি 50 থেকে 50টা কোশ্চেন আলোচনা করেছিলাম বিহারের উপর। আজকে 51 থেকে 100 করব, ঠিক আছে। তো তোমরা দেখবে যে আগে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে, তারপরে আমি বলছি। কি বলছে, হু ওয়াজ দ্য ফার্স্ট গুরু অফ চন্দ্রগুপ্ত মৌর্য। ফার্স্ট না, বলছে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিল। তো আমরা তো ভালো করে জানি যে নন্দবংশের লাস্ট রাজা ছিল কে, ধননন্দ। এই ধননন্দকে রাজ্য থেকে তোলার জন্য প্রতিজ্ঞা নিয়েছিল কে, চাণক্য বা বিষ্ণুগুপ্ত, বা এই আরও একটা কি নাম ছিল, 3টা নাম ছিল তার, ঠিক আছে। তো এই যে আমাদের চাণক্য, বিষ্ণুগুপ্ত বা কটিল্য, এই নামটা মনে পড়েছে, কটিল্য, 3-4টা নাম ওর। তো ও প্রতিজ্ঞা করেছিল যে আমরা ধননন্দকে তুলে দেব আর নিয়ে আসবো। তো নিয়ে এসেছিল কাকে, চন্দ্রগুপ্ত মৌর্যকে। তাহলে ওটাই বলছে যে চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিল, একে নিয়ে এসেছিল কে, তাহলে আমাদের চাণক্য। আর এই চাণক্যের আর একটা নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, আর একটা নাম হচ্ছে কটিল্য। এই একটাই লোক, এই ছিল এই চন্দ্রগুপ্তের পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা এই সামলাতো, এবং এই নাটের গুরু ছিল বলতে পারো। চন্দ্রগুপ্ত মৌর্য একাই বসতে পারতো না। চলো নেক্সট 52-তে কি বলছে দেখো। 52-তে বলছে যে হু অ্যামং দিস ওয়াজ অ্যাসোসিয়েট উইথ দ্য ফার্মার মুভমেন্ট ইন বিহার। বলছে বিহারের যে ফার্মার মুভমেন্টগুলো হয়েছিল এদের মধ্যে কে জড়িত ছিল। যেমন নাম আছে কি, রাজেন্দ্র প্রসাদ, মতিলাল নেহরু, ভগৎ সিং। তো আমরা জানি এই রাজেন্দ্র প্রসাদ হচ্ছে সেখানকার সাথে জড়িত ছিল। মনে করো যে আমাদের 1916 সালের যে লখনৌ সেশনটাতে গান্ধীজিকে আসার জন্য নিমন্ত্রণ যে দিয়েছিল, কে দিয়েছিল, এই তো রাজেন্দ্র প্রসাদ সাথে ছিল, বাট শুক্লা দিয়েছিল, ঠিক আছে। তো এটাও তোমাকে মাথায় রাখতে হবে। তো রাজেন্দ্র প্রসাদ ওই যে চম্পারণে গেছিল, তার সাথে সাথে কিন্তু রাজেন্দ্র প্রসাদও ছিল গান্ধীজির সাথে। তাহলে অ্যান্সারটা হবে এখানে গান্ধীজি। রাজকুমার শুক্লা তাকে আমন্ত্রণ জানিয়েছিল। চলো নেক্সট কি বলছে, দ্য ফার্স্ট মিটিং অফ
কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ওয়াজ হেল্ড। বলছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির যে প্রথম মিটিংটা কোথায় হয়েছিল, সেটা হয়েছিল পাটনাতে, বিহারের রাজধানী পাটনাতে হয়েছিল। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট চলো, নেক্সট কি বলছে, সবগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষাতে আসার মতন কোশ্চেন। হু ওয়াজ শ্রী নরসিমা নারায়ণ, কে ছিল? এই নরসিমা নারায়ণটা একজন কে ছিল? ঠিক আছে, সে হচ্ছে একদম সোশ্যালিস্ট পার্টি, একজন সোশ্যালিস্ট ছিল। ঠিক আছে, নেক্সট 55 কি বলছে দেখো। 55 বলছে টু হুইচ পার্টি ডিড জয়প্রকাশ নারায়ণ বিলং। বলছে জয়প্রকাশ নারায়ণ কোন পার্টি থেকে বিলং করছে? তো জয়প্রকাশ নারায়ণ আমাদের কিষাণ সভার না, কংগ্রেস না, না সোশ্যালিস্ট। তাহলে অ্যান্সারটা হবে সোশ্যালিস্ট পার্টির সঙ্গে, সোশ্যালিস্ট পার্টির মানে নেতা ছিল জয়প্রকাশ নারায়ণ, একজন বামপন্থী বলা চলে একে। ঠিক আছে, নেক্সট তারপরে কি বলছে দেখো। বলছে রামচন্দ্র শর্মা ওয়াজ ফ্রম হুইচ ভিলেজ। এই রামচন্দ্র শর্মা কোন গ্রামের বাসিন্দা ছিল বিহারের? সেটা হচ্ছে আমাদের ইন্দ্রপুর, গোগরি, আমরাহা। অ্যান্সারটা হবে আমরাহা। সি ইজ দ্য রাইট অ্যান্সার, পেমানা আমরাহা। চলো নেক্সট কি বলছে দেখো। টু হুইচ জেল ওয়াজ জগৎ নারায়ণ লাল সেন। মানে জগৎ নারায়ণ লাল যে ছিল একজন, তাকে কোন জেলের মধ্যে পাঠানো হয়েছিল? সেটা হবে আমাদের বাঙ্কিপুর। মনে আছে বাঙ্কিপুর নামটা, যেটা আমাদের 1912 সালের কংগ্রেসের মিটিং হয়েছিল পাটনাতে, পাটনার বাঙ্কিপুরে, সেই জায়গার কথা বলছে। ওইখানে একটা জেল আছে, ওই জেলের মধ্যেই আমাদের এই জগৎ নারায়ণ লালকে পাঠিয়েছিল। নেক্সট কি বলছে দেখো। হু ইজ অ্যাড্রেস অফ বিহার কেসরি। যেমন আমরা পাঞ্জাব কেসরি বলি, কাশ্মীর কেসরি বলি, এগুলোর মধ্যে আমাদের ছিল বিহারের কেসরি ছিল। তো বিহারের কেসরি কাকে বলা হয়? এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে বিহারের কেসরি যাকে বলা হয় সেই ছিল বিহারের প্রথম চিফ মিনিস্টার। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রথম চিফ মিনিস্টার কে ছিল? প্রফুল্লচন্দ্র ঘোষ। ঠিক ওই রকম বিহারের প্রথম মুখ্যমন্ত্রী যে ছিল সেটা ছিল আমাদের শ্রী কৃষ্ণা সিং, ডক্টর শ্রী কৃষ্ণা সিং। তো মাথায় রাখতে হবে তোমাকে, এই লোকটা, একেই বলা হতো আমাদের বিহার কেসরি, এবং এই লোকটাই ছিল আমাদের বিহারের প্রথম সিএম। ঠিক আছে, চলো নেক্সট। হুইচ কান্ট্রি বর্ডার কানেক্ট উইথ বিহার স্টেট। মানে বলছে বিহার স্টেটের কোন কে আছে কানেক্ট, কোন কান্ট্রিটা? বিহার স্টেটে মনে করো যে বিহার স্টেটের এই দিকটাতে আমাদের তো নেপাল আছে, আর ভুটান তো আমাদের ওইটা ওয়েস্ট বেঙ্গল, এদিকে ভুটান আছে, বাংলাদেশও এদিকে আছে। তাহলে আমাদের ভুটানও হবে না, বাংলাদেশ হবে না, চায়না তো উপরের দিকে আছে, চায়নাও হবে না, হবে নেপাল। আর আমরা তো জানি যে নেপালে আমরা যাই চোখের ট্রিটমেন্টে যে যাই অনেকজন, তাহলে আমাদের তো আমরা বিহার হয়ে ঢুকি ওই জায়গাটা, বিহারের সাথেই তো কানেক্ট আছে, যেটাকে যোগবনী স্টেশনের পরেই তো আমাদের নেপালের। তাহলে মনে রাখবে সেটা হচ্ছে নেপালের সাথে টাচ আছে বিহারের। ঠিক আছে, চলো তারপরে কি বলছে যে ঝাড়খণ্ড স্টেট ওয়াজ ফর্ম বাই টেকিং হোয়াট পার্সেন্টেজ ফ্রম ল্যান্ড অফ ওল্ড বিহার। বলছে মনে আছে ঝাড়খণ্ডটা কবে আমাদের 15ই নভেম্বর 2000 সালে
ভেঙেছিল কি বিহার, এটা বিহার ছিল, এই বিহার ভেঙে ধরে নাও এটা বিহার হয়ে থেকে গেল, এটা ঝাড়খণ্ড হয়ে গেল। তো বলছে গোটা বিহারটার এই ঝাড়খণ্ড যে হয়েছিল এটা কত পার্সেন্টেজ হয়েছিল, এটা পরীক্ষায় যেহেতু বিহারের, তাহলে সেটা ছিল আসলে গোটা বিহারটা 50-50 করার চেষ্টা করেছিল, তো সেটা হয়েছিল আমাদের ঝাড়খণ্ডটা হয়েছিল 45.85%। খুব ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেনগুলো, বিহারের পরীক্ষা দিতে যাচ্ছ মানে এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে অ্যান্সার হবে 45.85%। চল পয়েন্টটাও মনে রাখতে হবে। 61 কি বলছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড দ্য গ্রিফ অফ বিহার। এই বিহারের কাকে বলবো আমরা, কোন নদীকে? সবাই জানি আমাদের দুঃখের নদী হচ্ছে আমাদের কোশি। যেমন আমাদের যদি বলি বিহারের দুঃখ কোশি, বাংলার দুঃখ দামোদর, উড়িষ্যার দুঃখ মহানদী, আসামের দুঃখকে ব্রহ্মপুত্র, ইন্ডিয়ার দুঃখকে কোশিও বলতে পারি, কোশি বলবো, না থাকলে অপশানে আমরা ব্রহ্মপুত্রকে নেব। তো এগুলো একটু জানতে হবে, ঠিক আছে। চলো তাহলে এখানে হলো কোশি। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে হোয়াট স্পেসিস অফ ম্যাঙ্গো হুইচ ইজ গ্রোন অনলি বিহার। বলছে আম, বিহারে যে আমটা হয় না, তো বিহারের আমটা একটা মানে একটা স্পেশাল কিছু আছে যে ওটা বিহারেই পাওয়া যায়, সেটা কোথাও পাওয়া যায় না। তো সেটা আমাদের অ্যাকচুয়ালি ল্যাম বলতে ল্যাম না, এটা ল্যাংড়া হবে। অ্যাকচুয়ালি ওটাকে বলা হয় বিহার ল্যাংড়া। তো এটা অ্যান্সার হওয়া উচিত, ঠিক আছে। ল্যাম থেকে ল্যাংড়া বুঝাই, তো বিহার ল্যাংড়াটা যেটা, সেটা হচ্ছে বিহারের স্পেশাল, যেটা আমরা অন্য জায়গাতে আমরা পাই না, ঠিক আছে। তো অ্যান্সার মনে রাখবে বিহার ল্যাংড়া। নেক্সট কি বলছে দেখো, হুইচ অফ দ্য রিভার ফলোয়িং ইন বিহার হ্যাজ ইটস অরিজিন ইন অমরকণ্টক। বলছে অমরকণ্টক থেকে কোন নদী তৈরি হয়ে বিহারের কাছে গেছে। তো মনে করো যে অমরকণ্টক যদি এটা হয়, এই অমরকণ্টক নদী থেকে, এটা মধ্যপ্রদেশের অমরকণ্টক, এখান থেকে কোন নদী গিয়ে পড়লো, যেটা হচ্ছে আমাদের নর্মদা, আর এখান থেকে এই নদীটা উপরে গেল যেটা হচ্ছে সোন। এই পাটনার কাছে, এটা ধরে নাও পাটনা, এই পাটনার কাছে সোন নদীটা গঙ্গার সাথে মিটলো। তাহলে বলছে যে অমরকণ্টক থেকে তৈরি হচ্ছে, দেখতে পেলাম সোন, আর বিহারের উপরে পাটনার কাছে গিয়ে মিটছে, তাহলে অ্যান্সারটা কী হবে? সোন ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এখান থেকে আবার মহানদী ওইদিকে গেছে, এটাকে আমরা রেডিয়াল ড্রেনেজ বলবো, যেহেতু এক জায়গা থেকে অনেক নদী বেরিয়েছে। আমাদের ওই রেডিয়াল ড্রেনেজ হচ্ছে ইন্ডিয়াতে 3টা, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের অমরকণ্টক, একটা হচ্ছে গির, একটা হচ্ছে আমাদের ছোটনাগপুর প্লেটু। নেক্সট 64 কি বলছে দেখো, 64 বলছে হোয়ার ইজ দ্য এন্টায়ার স্টেট অফ বিহার লোকেটেড। বিহার লোকেটেডটা বলছে আজকের দিনে যে বিহারটা কোন জায়গাতে অবস্থিত, পাহাড় পর্বত মালভূমি সমভূমি, তাহলে সেটা হচ্ছে আমাদের প্লেন এরিয়া, মানে সমভূমিতে অবস্থিত, বিহারটা সমভূমিতে অবস্থিত, ঠিক আছে। নেক্সট 65 কি বলছে, 65 বলছে যে ইজ দেয়ার অ্যান অয়েল রিফাইনারি ইন বিহার। বলছে যে তেলের যে রিফাইনারি, তেল কোথায় উৎপন্ন হয়, বিহারের কোন জায়গাতে তেলের কারখানা আছে বলতে পারো। তাহলে সেটা হচ্ছে আমাদের বারুনি। বারুনি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো খুবই পরীক্ষায় আসে, ঠিক আছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে যে অন হুইচ রিভার অফ বিহার ইজ দ্য কনস্ট্রাকশন ওয়ার্ক অফ মাল্টিপারপাস প্রজেক্ট ডান, ঠিক আছে। এই মাল্টিপারপাস প্রজেক্ট যে বিহারের, সেটা আমরা জানি সেটা হচ্ছে কোশি রিভারের উপর আছে। যদি বলে মাল্টিপারপাস সব থেকে প্রথম কোনটা বা স্বাধীনতার পরে কোনটা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। কত সালে হয়েছিল এটা? 1948 সালে, ইন্ডিয়ার প্রথম, এটা মাথায় রাখতে হবে তোমাকে।
ঠিক আছে। আর এটা কোশির মধ্যে হচ্ছে নেপাল আর বিহারের মধ্যে। নেক্সট, ইন দ্য প্রোডাকশন অফ হুইচ ক্রপ অফ বিহার লিডিং ইন দ্য কান্ট্রি, বলছে আমাদের কান্ট্রিতে ইন্ডিয়ার সব থেকে বিহার সব থেকে যেটা হাইয়েস্ট আছে কি এখানে, রাইস না সুগার ক্যান না মাখনা। তোমরা তো জানো যে মাখনা জলের মধ্যে হয়, মাখনার অনেক কিছু তৈরি হয়, ভিটামিন খুব, দাম খুব, তো ওটা হচ্ছে মাখনা। বিহারে সব থেকে বেশি হয় মাখনা, যেটা ইন্ডিয়ার প্রথম মানে সব থেকে কোন রাজ্যে বেশি মাখনাতে, সেটা হচ্ছে আমাদের বিহার। নেক্সট চলে আসো 68 কি বলছে যে হোয়াট ইজ ডালমানগর ইন বিহার ফেমাস কিসের জন্য, বলছে ডালমানগর বলে একটা ডালমিয়া নগর, বিহারের ডালমিয়া নগরটা কি জন্য বিখ্যাত, সেটা হচ্ছে আমাদের সিল্ক, জুট না লেদার না সিমেন্ট, তাহলে অ্যান্সার হবে লেদার। লেদারের জন্য আমাদের এই ডালমিয়া নগরটা বিখ্যাত। ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য এস্টিমেট রিজার্ভ অফ কয়েল ইন ইন্ডিয়া, মানে বিহারের মধ্যে কতটা কয়লা স্টোর হয়ে আছে অনুমানিক হিসাবে বলতে বলেছে, সেটা হচ্ছে আমাদের 16 crore টন, 16 crore টন, এতটা বিহারে কয়লা প্রেজেন্স আছে আজকের বাজারে। 70 কি বলছে, 70 বলছে যে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোন, আমাদের রেলওয়ে জোন কটা, আমাদের রেলওয়ে জোন হচ্ছে আজকের দিনে বাজারে হচ্ছে 18টা। এই 18টার মধ্যে যদি বলে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কোথায়, তাহলে তোমাকে বলতে হবে সেটা আছে আমাদের হাজিপুরে। যারা পাটনাতে তোমরা এস্টেট দিতে গেছিলে, মনে করো একদিকে পাটনা শহরটা ছিল আর যে গঙ্গা নদীটা ছিল, ব্রিজ ছিল মনে করো, তো ওই পাটটাতেই আমাদের ওটাই হচ্ছে হাজিপুর। তো ওই হাজিপুরটা হচ্ছে ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের হেডকোয়ার্টার। যদি বলে এই 18টা জোনের মধ্যে এই কদিন আগে একটা বাল্য 17টা ছিল, 18টা জোনের মধ্যে সব থেকে কোন রাজ্যে হেডকোয়ার্টার বেশি, তো বলবে ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে 3টা জোন আছে, একটা ইস্টার্ন রেলওয়ে, একটা হচ্ছে আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ে, আর একটা হচ্ছে কলকাতা মেট্রো। এই 3টা একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই আছে, তাহলে অ্যান্সারটা এটা হবে আমাদের হাজিপুর। তারপরে কি বলছে, যেমন হুইচ ইজ দ্য ফেমাস এরিয়া অফ বানানা প্রোডাকশন ইন বিহার, এই বানানা প্রোডাকশনে বিহারে কোন জায়গাতে সব থেকে বেশি হয়, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে নদিয়াতে আমাদের কলা সব থেকে বেশি হয়, ওই রকম ওদের কোথায়, সেটাও হচ্ছে আমাদের হাজিপুরে। হাজিপুরে সব থেকে কলাটা বেশি পাওয়া যায় বিহারে। ঠিক আছে, তাহলে এটাও তোমাকে মনে রাখতে হবে। নেক্সট 72 কি বলছে দেখো, বলছে হুইচ ইজ দ্য লিডিং স্টেট ইন দ্য কান্ট্রি ফর মাখনা কাল্টিভেশন। অলরেডি আমরা এটা কোশ্চেন উল্টোভাবে পড়লাম যে ইন্ডিয়ার কোন রাজ্যে বিহার সব থেকে কোন জিনিসটাতে বেশি প্রোডাকশন করতে পারে ইন্ডিয়ার রাজ্যগুলির মধ্যে, সেটা ছিল মাখনা। এখানে বলছে মাখনা কাল্টিভেশনে কি আছে, তাহলে অবভিয়াসলি আমাদের কি হবে, বিহার হবে। ঠিক আছে, চলো নেক্সট 53 কি বলছে দেখো, ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ বিহার ইজ কাকলট ওয়াটারফল, বলছে একটা ওয়াটারফলের নাম দিয়ে দিয়েছে, সেটার নাম হচ্ছে কি আমাদের কাকলট ওয়াটারফল। কোথায় আছে লোকেটেড, সেটা আছে আমাদের নাওয়াডা ডিস্ট্রিক্টে পড়ে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, নাওয়াডা ডিস্ট্রিক্টে। নেক্সট 74 কি, 74 হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ লোকেটেড ইন দ্য ইস্টার্ন মোস্ট পার্ট অফ বিহার, বলছে বিহারটা আছে, বিহারের ইস্টার্নের মোস্ট যেটা আছে সেটা কোথায়, সেটা হচ্ছে আমাদের কাঠিয়ার ডিস্ট্রিক্ট, যেটা আমাদের মালদার কাছে অবস্থিত, কাঠিয়ার ডিস্ট্রিক্ট।
তো ওটাই হচ্ছে আমাদের ইস্ট মোস্ট ডিস্ট্রিক্ট অফ বিহার। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে আমাদের কাঠিয়ার। কাঠিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার, খুব ইম্পর্টেন্ট। চলো, কাঠিয়ার আমাদের মালদার লোকেরা মালদাতে আসে না, আমাদের এলাকায় ওই আমাদের অ্যাকচুয়ালি ওইদিকেই বাড়ি। তো মালদা লোক এখন তবু আসে মেডিকেল ট্রিটমেন্টের জন্য। এখন কলকাতাও মাঝে মাঝে কেউ আসছে, কিন্তু আগে কি হতো, সব আমাদের পূর্ণিয়া কাঠিয়ার ওই দিকটাতে যেত। ঠিক আছে, তো আমাদের কাছাকাছি, ওটা খুব একটা দূর না। কাঠিয়ার ডিস্ট্রিক্ট তো কাছেই। চলো, আমি সব থেকে বিহারে যদি যাই কাঠিয়ার ডিস্ট্রিক্টেই সব থেকে বেশি গেছি, আমার নিজের দিদির বাড়ি আছে কাঠিয়া টাউনে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং লেক ইজ লোকেটেড ইন বিহার? বিহারের কোন লেকটা আছে? সম্বল লেক। সম্বল লেক তো আমরা রাজস্থান জানি, তাহলে এটা তো হবে না। তারপরে হচ্ছে অনুপম লেক, একদম ঠিক। এই অনুপম লেকটাই হচ্ছে একমাত্র বিহারে আছে, এই বাদবাকিগুলো একটাও বিহারের মধ্যে নেই। ঠিক আছে, অতএব জানতে হবে। তারপরে কি দেখছি দেখো, 76 কি বলছে দেখো, বলছে ফর হোয়াট ওয়াজ নালন্দা ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ফেমাস? নালন্দা বিশ্ববিদ্যালয় কিসের জন্য বিখ্যাত? দেখো, মনে রাখবে যে আমাদের ওয়ার্ল্ডের সব থেকে পুরাতন বিশ্ববিদ্যালয় কি, যেটা হচ্ছে আমাদের তক্ষশিলা ইউনিভার্সিটি। তক্ষশিলা ইউনিভার্সিটি, এই তক্ষশিলা ইউনিভার্সিটির 3টা লোক, ফেমাস লোক পড়াশোনা করেছিল। একটা ছিল, একটু আগে আমরা দেখলাম, চাণক্য, কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত। আরেকজন ছিল পতঞ্জলি, আরেকজন ছিল আমাদের জীবক, যে গৌতমের বিম্বিসারের কোর্টে থাকতো। ঠিক আছে, গৌতম বুদ্ধেরও জন্ডিস ভাগিয়েছিল, অবন্তীর রাজা প্রদত্তেরও জন্ডিস ভাগিয়েছিল এই জীব। এইটা ছিল। যদি বল ইন্ডিয়ার সব থেকে পুরাতন ইউনিভার্সিটি কি, তাহলে বলবে নালন্দা বিশ্ববিদ্যালয়। কে তৈরি করেছিল? কুমারগুপ্ত ওয়ান তৈরি করেছিল। তো এগুলো এক্সট্রা ইনফরমেশনগুলো জানবে। ঠিক আছে, তো বলছে যে ফেমাসটা কিসের জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়? সেটা হচ্ছে বৌদ্ধিস্ট ফিলোসফির জন্য বিখ্যাত ছিল। বৌদ্ধিস্ট ফিলোসফিরা প্রচুর পাওয়া যেত এই জায়গাটাতে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে বৌদ্ধিস্ট ফিলোসফির জন্য ফেমাস ছিল নালন্দা ইউনিভার্সিটি। তারপরে কি আছে 77, হোয়াট আর দ্য রিজন ফর দ্য ডিস্ট্রাকশন অফ দ্য নালন্দা ইউনিভার্সিটি? বলছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের কারণটা কি? তো সেটা কি বলা হচ্ছে মুসলিম কারণ। অ্যাকচুয়ালি মনে হচ্ছে বাখতিয়ার খলজি সে ধ্বংস করেছিল। কবে ধ্বংস করেছিল? 1202 বা 1200 কোথাও পাবে, আবার 3ও পাবে। এই সময় বাখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয়টা ধ্বংস করেছিল। তারপরে চলে আসো, হু ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ ট্রাভেলার কেম টু ইন্ডিয়া, বিহার? আমাদের তো প্রথম যদি বলে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে, তাহলে আমরা কি বলবো? টমাস রো, ক্যাপ্টেন হকিংস, ক্যাপ্টেন হকিংস বলবো। হেক্টর জাহাজে করে এসেছিল কবে সালে? জাহাঙ্গীরের আমলে 1608 খ্রিস্টাব্দে। আর 1615 খ্রিস্টাব্দে টমাস রো, এটা ছিল ইংরেজের প্রতিনিধি, এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি। আর যদি বলে বিহারে প্রথম কে ছিল, স্যার রাফাল ফিঞ্চ। অপশন হবে রাফাল ফিঞ্চ বিহারে প্রথম এসেছিল, বিহারের প্রথম ইংলিশ ট্রাভেলার, মাথায় রাখবে। নেক্সট 79 কি বলছে? হু ওয়াজ দ্য লাস্ট মৌর্য এম্পায়ার? মৌর্য যে ডাইনেস্টিটা ছিল তার মধ্যে লাস্ট কে? প্রথমে ছিল আমাদেরকে চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে আসলো কে? বিন্দুসার, তারপরে আসলো কে? অশোক, তারপরে ছোট মোটো এসেছিল, তারপরে বৃহদত্ত। তাহলে বলছে সব থেকে লাস্ট রাজাকে? বৃহদত্ত। বৃহদত্ত ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 80 নাম্বার কি বলছে? দ্য গুপ্ত এম্পায়ার হু ডিফিটেড দ্য হুন? বলছে গুপ্তের যে কোন রাজা হুনদের আক্রমণ করেছিল, তার জন্য তাকে আমরা ভারতের রক্ষাকারী বলি। আমাদের স্কন্দগুপ্ত ভারতের রক্ষাকারী বলা হয়। কেন? হুনদের
কে প্রতিহত করেছিল? স্কন্দগুপ্ত। ঠিক আছে, স্কন্দগুপ্ত হবে, এটা একটু ভুল আছে, যেটাকে কে করে না, স্কন্দগুপ্ত ছিল আমাদের কি হুনদেরকে আক্রমণ করতে ইন্ডিয়াকে বাঁচিয়েছিল বলে একে ভারতের রক্ষাকারী বলে একে আমরা জানতাম। ঠিক আছে, আর এ ছিল আমাদেরকে গুপ্তের লাস্ট শ্রেষ্ঠ রাজা, এরকম বলা হয়। আর যদি লাস্ট না বলে সব শ্রেষ্ঠ রাজাকে, তাহলে বলতে হবে সমুদ্রগুপ্ত। চলো, হু ওয়াজ দ্য ফাদার অফ এম্পায়ার অফ অশোক? কে ছিল, যে অশোকের বাবা কে ছিল? একটু আগে আমি বললাম যে চন্দ্রগুপ্ত মৌর্য, এর ছেলে হলো কে? বিন্দুসার। এবার তোমরা আবার কেউ বলবে না বিম্বিসার, বিম্বিসার অজাতশত্রুর বাবা, আর এটা হচ্ছে বিন্দুসার। আর তোমাদের যদি মনে না থাকে যে বিন্দুসার না বিম্বিসার, তো মনে রাখবে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু বলি না আমরা, চন্দ্রবিন্দু মানে কি চন্দ্র থেকে চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দু থেকে বিন্দুসার, বলে আর ভুলটা হবে না। তাহলে অ্যাকচুয়ালি এই বিন্দুসারের ছেলে ছিল আমাদের অশোক, এই অশোকের বাবা তাহলে কে? বিন্দুসার। তাহলে অ্যান্সার হচ্ছে বিন্দুসার ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো 82 নাম্বার কি বলছে? 82 নাম্বার বলছে দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ দ্য অশোকিয়ান ইনস্ক্রিপশন। দেখো অশোকিয়ান ইনস্ক্রিপশনে 3টা ব্যবহার করত, প্রাকৃতিক ছিল ওর মধ্যে, আর দুটো ছিল। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু হবে প্রাকৃতিক। কেন? কারণ অশোক মনে করো, ঠিক আছে, প্রাকৃতিকই হবে। নেক্সট, the source in which description of the administration of Patliputra is available is? বলছে পাটলিপুত্রের যে পাটলিপুত্র বলতে আজকের দিনে হচ্ছে পাটনা, এর যে বিভিন্ন তত্ত্ব আজকের দিনের ডেসক্রিপশন কোথায় আমরা উল্লেখ পেয়েছি, সেটা হচ্ছে ইন্ডিকা। এই ইন্ডিকাটা কার লেখা? এটা মনে করো যে আলেকজান্ডার ছিল, এই আলেকজান্ডারের সেনাপতি কে ছিল? সেলুকাস। এই সেলুকাস কাকে ইন্ডিয়াতে পাঠিয়েছিল দূত হিসাবে? সেটা হচ্ছে মেগাস্তিনিস। এই মেগাস্তিনিস কার দরবারে এসেছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিল, এবং ওই লিখেছিল, এই মেগাস্তিনিস বইটা লিখেছিল, ইন্ডিকা বইটা লিখেছিল। আর এই বইটাতেই আমাদের পুরো পাটলিপুত্রের মানে পুরো বর্ণনা পেয়েছি। ঠিক আছে, এবং এই লোকটা এই বইটাতে আর একটা কথা বলেছিল, মনে যে কি নাম, মেগাস্তিনিস বলেছিল ইন্ডিকা বইয়ে যে ইন্ডিয়া ইজ এ নট এ স্লেভ, মানে ইন্ডিয়াতে কোনো চাকর নেই, কিন্তু ভুল বলেছিল, ইন্ডিয়াতে চাকর ছিল, দাস ছিল। ঠিক আছে, চলো তাহলে এখানে অ্যান্সারটা হবে ইন্ডিয়া। ঠিক আছে, তারপরে 84 চলে যাও। 84 কি বলছে দেখো, 84 বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য অজাতশত্রু ডাইনেস্টি? অজাতশত্রু ডাইনেস্টিটার নাম কি? তো মনে রাখো, যখন আমাদের অঙ্গটা সব থেকে বড় হয়ে গেল, অঙ্গ বলতে সোর্স মহাজনপদের যে অঙ্গটা, তো ওই অঙ্গ থেকে প্রথম যে ডাইনেস্টিটা হলো হর্ষ ডাইনেস্টি। হর্ষঙ্ক ডাইনেস্টি রাজা কে হলো? 1 নম্বর হলো আমাদের বিম্বিসার, 2 নম্বর হলো অজাতশত্রু, আর 3 নম্বর হলো উদয়ন। তারপরে লাস্ট চলে গেল আর 2-3টা ছোটো মোটো রাজা এসেছিল, অনুরুদ্ধ কি নাম ছিল। তারপরে আসলে আমাদেরকে শিশুনাগ ডাইনেস্টি, শিশুনাগ ডাইনেস্টির প্রথম হচ্ছে শিশুনাগ নিজেই রাজা হলো। তারপরে 2 নম্বরে কে হলো? কালাশক। এই কালাশকের পরবর্তীতে আসে কে? আমাদের নন্দ ডাইনেস্টি। এই নন্দ ডাইনেস্টির প্রথম ছিল কে? মহাপদনন্দ। এই মহাপদনন্দের পর আসে কে? ধননন্দ। এই ধননন্দের শেষ হয়ে যাওয়ার পর আসে কে? মৌর্য ডাইনেস্টি। এই মৌর্য ডাইনেস্টির প্রথম রাজা কে? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে 2 নম্বরে কে? সেটা হচ্ছে বিন্দুসার। তারপরে 3 নম্বরে কে? অশোক। তারপরে লাস্ট বৃহৎ, এরকম করে করে ডাইনেস্টিটি শুরু হয়েছিল একটার পর একটা। ঠিক আছে, তো এখানে বলছে যে অজাতশত্রুর কোন ডাইনেস্টি? হর্ষ ডাইনেস্টির অবস্থায় ছিল, তাহলে হর্ষাঙ্ক ডাইনেস্টির রাইট অ্যান্সার। ঠিক আছে, এই সিকোয়েন্সগুলো তোমরা মনে রাখবে, তাহলে অনেক অ্যান্সার করতে পারবে। নেক্সট 85 কি বলছে দেখো, 85 বলছে হুইচ স্টেট কুড নট বি ডিফিটেড বাই অজাতশত্রু? বলছে অজাতশত্রু কোন রাজ্যটাকে হারাতে পারেনি? সেটা হচ্ছে আমাদের অবন্তী রাজ্যটাকে হারাতে পারেনি। চলো
বই পরে শিশুনাগ ডাইনেস্টি ওকে হারাবে। 86 কি বলছে? 86 বলছে হোয়ার ওয়াজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট রিপাবলিক সিস্টেম ইন দ্য 6th সেঞ্চুরি। বলছে 6th সেঞ্চুরিতে কোনটা ওয়ার্ল্ডের সর্বপ্রথম কি বলে যেন রিপাবলিক ছিল? সেটা হচ্ছে আমাদের বৈশালী। কেমন করে রিপাবলিক? সরি, এখানে 8 ধরনের ক্ল্যান থাকতো। এই 8 ধরনের ক্ল্যানের মধ্যে 8 জন ধরে নাও রাজা ছিল, 8 জন হেড ছিল। তাদের মধ্যে ওই লিছুবি টিছুবি ছিল, একটা লিছুবি ছিল। তো বৈশালী মনে রাখবে, অত কিছু না রাখলেও যে বৈশালী হচ্ছে প্রথম ওয়ার্ল্ডের রিপাবলিক। ঠিক আছে, চলো। মানে একতন্ত্র নয়, এখানে অনেকজন রাজা মিলে রাজ করত। তারপরে কি 87 কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং রিভার হ্যাজ আন্ডারগন দ্য মোস্ট চেঞ্জ ইটস কোর্স, মানে কোন নদী সব থেকে নিজের কোর্সটাকে পাথটাকে চেঞ্জ করে? আমরা জানি সেটা হচ্ছে আমাদের কোশি। ওই জন্য কোশিকে কি বলা হয়? বিহারের দুঃখ বলা হয় এই কারণেই, কারণ প্রচুর মানুষ বন্যায় প্লাবিত হয়, এখন বর্তমানেই বন্যা হয়ে আছে, ঠিক আছে, বিহারে। নেক্সট 88 কি বলছে দেখো? ডিউ টু হুজ এফোর্ট দ্য সেকেন্ড সেশন অফ বিহার প্রভিশনাল কংগ্রেস ওয়াজ সেড। বিহার প্রভিশনাল কংগ্রেস বলছে যে কার উদ্যোগে, কার এফোর্টে বিহার প্রভিশনাল কংগ্রেস এস্টাবলিশ হয়েছিল? তো সেটা হবে আমাদের শ্রী দীপ নারায়ণ সিং। এই শ্রী দীপ নারায়ণ সিং এর উদ্যোগে, এর এফোর্টে আমাদের যে সেকেন্ড সেশন হয়েছিল বিহারে, কার? যেটা বিহার সোশ্যালিস্ট কংগ্রেসের সেশনটা হয়েছিল, দ্বিতীয়টা বিহারে হয়েছিল, এরই উদ্যোগে বা এরই কথার জন্য, ঠিক আছে। নেক্সট 89 কি বলছে দেখো? বলছে সাম এরিয়া of which of the following district of Bihar were given to West Bengal। বলছে কোন ডিস্ট্রিক্টকে ওয়েস্ট বেঙ্গলকে দিয়ে দেওয়া হয়েছিল? তো মনে রাখো, যেটা পুরুলিয়া আগে মানভূমের জায়গা ছিল, ওই আর পূর্ণিয়া, এই পূর্ণিয়া এটা হচ্ছে আর মানভূম। একদম মনে রাখবে 1956 সালে আমরা পূর্ণিয়াটা বিহারকে দিয়ে দিই, আর ওরা আবার আমাদের মানভূম দিয়েছিল। সালটা ছিল 1956। তাহলে এখানে পুরুলিয়া আর মানভূম হচ্ছে অ্যান্সার। নেক্সট 90 চলে যাও। 90 কি বলছে দেখো? 90 বলছে হোয়াট ওয়াজ দ্য মিন অফ সেভিং দ্য পলিটিক্যাল পাওয়ার অফ বিগ ল্যান্ডলর্ড ইন প্রি ইন্ডিপেন্ডেন্স বিহারের প্রি ইন্ডিপেন্ডেন্সের আগে ল্যান্ডলর্ডটা কি হারে চাল? তাহলে সেটা হচ্ছে আমাদের কালচারের রেসপেক্টে হতো জমিদার, ঠিক আছে। নেক্সট 91 কি বলছে দেখো? 91 বলছে যে হোয়েন ডিড বলদেব সাই রিজাইন ফ্রম দ্য পোস্ট অফ অ্যাডভোকেট জেনারেল, মানে ইনি একজন অ্যাডভোকেট জেনারেল ছিল, কোন সালে সে রিজাইন দিয়েছিল? যদি বলে কোন সালে সে রিজাইন দিয়েছিল, তাহলে আমরা বলবো সালটা কি? সালটা ছিল 1942 সালে, মানে ভারত ছাড়ো আন্দোলনের সময়ই দিয়েছিল রিজাইনটা, ঠিক আছে। নেক্সট পরবর্তীতে কি আসছে দেখো? পরবর্তীতে আসছে দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ওয়াজ হেল্ড ইন পাটনা। বলছে পাটনাতে যে প্রথম কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির যে প্রথম মিটিংটা হয়েছিল পাটনাতে হয়েছিল, এবং কত সালে হয়েছিল? 1934 সালে হয়েছিল। ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট 93 কি বলছে দেখো? When was the attempt made to murder কিংসফোর্ট ইন মুজফ্ফরপুর? এই মুজফ্ফরপুরে যে কিংসফোর্ট, যেটা ক্ষুদিরাম আর প্রফুল্ল চাকি যে ঘটনাটা ঘটিয়েছিল, মনে করো 1908 সালে। তো এদের ফাঁসি হয়েছিল, ক্ষুদিরামের ফাঁসি মনে রাখবে 11 আগস্ট। কত সালে? 1908 সালে, এই ঘটনার কারণে। তাহলে অ্যান্সারটা হবে 1908 সালে
এই সালে ঘটনাটা ঘটেছিল, তার জন্য 11ই আগস্ট তার ফাঁসি হয়, মাথায় রাখবে। নেক্সট কি বলছে, হু ইজ কনসিডার দ্য লাস্ট প্রিন্টার অফ পাটনা কালাম অর পাটনা স্টাইল। বলছে পাটনা কালাম ও পাটনা স্টাইলের লাস্ট প্রিন্টার কে ছিল, লোকটার নাম কি সেটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, সেটা হবে আমাদের ঈশ্বরী প্রসাদ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 95 কি বলছে দেখো, বলছে বিসমিল্লাহ খান ওয়াজ রিলেটেড টু, বিসমিল্লাহ খান কি বাজায়। ঠিক আছে, সে সানাই বাজায়। সবাই জানে বিসমিল্লাহ খান কি বাজায়, সানাই বাজায়। বিসমিল্লাহ খানের বাড়ি কোথায়, সেটা হচ্ছে বিহারে। যেহেতু আমরা বিহার পড়ছি তাহলে সেটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, নেক্সট তারপরে কি বলছে 96 বলছে যে গোপাল সিং নেপালি ডিড নট এডিট হুইচ অফ দ্য ফলোয়িং নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন। বলছে এই যে গোপাল সিং নেপালি বলে একজন লোক ছিল, এ নিউজ পেপারের মধ্যে এখানকার মধ্যে কোনটা ও ছিল না? সন্ধ্যা ছিল, মর্নিং ছিল, দ্য মর্লি ছিল, তাহলে এটা ছিল না, তাই অ্যান্সার হবে এটা অ্যান্সার হবে। বাদ বাকি তিনটাতে। আর তোমরা যখন পড়াশোনা করবে তিনটা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, যে কোনটা আছে, তাহলে এগুলো দিতে পারে যে সন্ধ্যার কে, সন্ধ্যা নিউজ পেপার এডিটর কে, মর্নিংয়ের কে, মুরলি কে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, মহাকবি বিদ্যাপতি ওয়াজ পয়েট হুইচ এরা। এই যে একজন পয়েট, একজন কবি কবি আছে, সে কোন যুগের? সেটা হচ্ছে আমাদের মিডিয়াভেল পিরিয়ডের কবি। ঠিক আছে, নেক্সট 97, 98 কি বলছে, উইথ হুইচ অফ হিজ ওয়ার্ক ডিড দিনকার জি বিকেম দ্য রিকগনাইজড অ্যাজ দ্য ন্যাশনাল পোয়েট। বলছে এই দিনকার জি একটা কবি ছিল, রাষ্ট্রীয় পোয়েট হয়ে গেছিল। এই একটা কবিতা লেখার পর সে রাষ্ট্রীয় কবি হয়ে গেছিল। সেটার নাম কি? সেটা হচ্ছে আমাদের রেণুকা। খুব ইম্পর্টেন্ট। এই রেণুকা লেখার জন্য দিনকার জি একজন রাষ্ট্র কবি হিসাবে আখ্যা পেয়েছিল। নেক্সট 94, তো সেকেন্ড লাস্ট, বলে জয়প্রকাশ নারায়ণ বিকেমস টু হুইচ পার্টি। এটা অলরেডি আমরা একবার করেছি যে জয়প্রকাশ নারায়ণ কোন পার্টি থেকে বিলং করছে, সেটা সোশ্যালিস্ট পার্টি। প্রথম দিকে সেকেন্ড কোশ্চেনটা ছিল সোশ্যালিস্ট পার্টি। লাস্ট 100 নম্বরে আমরা চলে এসেছি, যেটা হচ্ছে আমাদের কি বলছে, হোয়ার ডিড রাজেন্দ্র প্রসাদ লিভ। আমরা জানি রাজেন্দ্রনগর টার্মিনাল, ওর নামে তো একটা রেলওয়ে স্টেশন আছে, তাহলে সেটা হবে আমাদের বিহারে অবস্থিত। অ্যান্সারটা হবে এখানে বিহার ইজ দ্য রাইট অ্যান্সার। এই আমরা 50টা কোশ্চেন করলাম। এই 50টা কোশ্চেনের মধ্যে কতগুলো যে অ্যাডিশন কোশ্চেন করলাম, প্রায় 150 কোশ্চেন এখানে আলোচনা হয়ে গেছে। অতএব এরকম করে অল্প অল্প করে খাও, অল্প অল্প করে দেখবে যে ভালো রেজাল্ট হবে। পরীক্ষার আগে 20 ঘন্টা করে পড়লেও কোনো লাভ নেই। তুমি যদি এখন অল্প অল্প করে পড়ো, আমি শিওর যে তুমি সাকসেস পাবে। চলো তোমরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।